ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং আরও আছেন লুৎফর রহমান। স্বাগত আপনাদের দুজনকে। আমাদের শুরুর যেই শিরোনাম সেটি দিয়ে যদি আলোচনা আজকে শুরু করতে চাই, যেটি বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যা এবং মানবাধিকার বিরোধী অপরাধের যে মামলা হয়েছে সেটির বিচার হবে। এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? এবং আমার আরেকটি প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে যে আমরা সবাই জানি যে আওয়ামী লীগের আমলেই কিন্তু এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল আসলে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আপনারা মনে করেন? হাসিব আল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি দেখুন, গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার উপরে যে নির্মম এবং নৃশংস গণহত্যা চালানো হয়েছে এবং সেটা তৎকালীন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার স্পষ্ট হুকুমেই কিন্তু এই গণহত্যাটা চালানো হয়েছে। সুতরাং তার বিচারটা কিন্তু আমাদেরকে খুব দ্রুতই কার্যকর করতে হবে। একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এজন্য কিন্তু যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে কিন্তু খুব দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এরপর আপনি যেটা বললেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে গঠিত, সুতরাং আমরা কতটা আস্থা রাখতে পারি এই হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের কথা উঠে এসেছে। এখন যেটা বলি যে আমাদের দেশ এবং জাতিসংঘের উপরে কিন্তু আমরা অনেকটা আস্থা রাখতে পারি, যেহেতু তারা পৃথিবীতে মানবাধিকার নিয়ে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রায় সকল জায়গায় কিন্তু তারা আসলে মানে মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করছে। সুতরাং তাদের নিয়ন্ত্রণে যেই তদন্তটি হবে সেই তদন্তটি অবশ্যই সুষ্ঠু হবে এবং সেখানে আমাদেরও কিন্তু একটি প্রতিনিধি টিম থাকবে সরকারের পক্ষ থেকে। সুতরাং এই তদন্তটা যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে আমরা আশা রাখছি যে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার একটি উপযুক্ত শাস্তি, আমরা যেটা মনে করছি সর্বোচ্চ শাস্তি, তার ফাঁসি কার্যকর, সেটা আমরা আশা করছি। আর আপনি যেটা বললেন যে এই অপরাধ ট্রাইব্যুনালটা আওয়ামী লীগের আমলে গঠিত, আমরা এটার কোনো রিফরমেশনের দিকে যাবো কিনা, যেহেতু আমরা রাষ্ট্র সংস্কারের একটি আলোচনা বা একটা আলাপ আমরা তুলছি। সুতরাং আমরা চাচ্ছি যে তাকে ইমিডিয়েটলি শাস্তির আওতায় কিংবা বিচারের আওতায় আনা হোক। সুতরাং আমাদেরকে প্রতিষ্ঠান যে কোনো আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু অকার্যকর এবং দলীয়করণ করে ফেলেছে এক ধরনের। সুতরাং সেই দিকটা সংস্কার করতে আমাদের একটু সময় প্রয়োজন। সুতরাং আমরা চাচ্ছি যে তার বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, এজন্য মানে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে যতটা সংস্কার করা যায় বা একটু রিপ্লেসমেন্ট করে যারা দায়িত্বে আছেন তাদেরকে দিয়ে যাতে একটু সুষ্ঠু বিচার হয়, সেজন্য আমরা চাচ্ছি যে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। এই জন্যই আমরা এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখছি, যেহেতু সংস্কার করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। লুৎফর রহমান, কিছু যোগ করবেন কিনা? আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসিকে আজকে আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি হাসিব আল ইসলামের সাথে একমত, কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করেছে এবং প্রত্যেকটা সেক্টরে যেইভাবে নিজেদের দলীয় লোক নিয়োগ করার মাধ্যমে ধ্বংস করেছে, তো এখন বাংলাদেশের মানুষের আসলে এক ধরনের মনে একটা ভয় আশঙ্কা আছে যে তারা আসলে কতটুকু তাদের যে অপরাধ সেই অপরাধের তুলনায় তারা কতটুকু সঠিক বিচার করতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘের যে এখানে ইনভলভমেন্ট এটা খুবই জরুরি, আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে এবং বাংলাদেশের মানুষেরও আমি আশা করছি এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি আশা করছি। প্রত্যাশা বাঁচাও যাই বলি না কেন, এই আপনারা এটি মনে করেন কিনা যে এই আদালতের মাধ্যমে বিচারের যে আপনারা বললেনই যে আপনারা আশা করেন বা প্রত্যাশা করেন যে এই আদালতের মাধ্যমে বিচারের ফলে এক ধরনের সুষ্ঠু বিচার পাবেন, বাকি যেই বিচারিক যে বিষয়গুলো বা বাংলাদেশের আপনারা দুজনেই বললেন যে এক ধরনের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেই জায়গাগুলোতে আসলে সংস্কার চান কিনা, মানে বা সংস্কার হলে সেগুলো আসলে কি ধরনের হতে পারে, একটু আপনার কাছেই শুনতে চাই লুৎফর রহমান। আচ্ছা, আপনারা তো জানেন যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে দলীয়করণ হয়েছে, তো সেই জায়গা থেকে আমাদের আমূল সংস্কার করতে হবে। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই জায়গা থেকে আমরা মনে করি সরকার আন্তরিক চেষ্টা করবেন, শুধু চেষ্টা না, চিরুনি অভিযান চালাতে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে। এই চিরুনি অভিযানের মাধ্যমে ফ্যাসিস্টদের দোসরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হবে।
এবং এই বের করার মাধ্যমে রাষ্ট্রের যারা বঞ্চিত, যারা দেশপ্রেমিক প্রশাসন, দেশপ্রেমিক বিচারক যারা আছেন, তাদেরকে এই জায়গায় নিয়োগ দিয়ে যেই হত্যাকাণ্ড ঘটেছে, গণহত্যা ঘটেছে, সেই গণহত্যার সঠিক বিচার করতে পারবে বলে আমি আশা করছি। হাসিব আল ইসলাম, যেই কথা বলা হচ্ছে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, এই আপনি নিজেই একটি টাইমলাইন বলেছেন যে 15 জুলাই থেকে 5 আগস্ট, এই সময়গুলোতে মানে আপনাদের আসলে কোনো ধরনের বক্তব্য থাকবে কিনা আরও বেশি জোরদার করার জন্য? আসলে কি হয়েছিল সেইগুলোও আসলে একটু বলবেন কিনা? আচ্ছা দেখুন, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের যে চলমান আন্দোলন ছিল, আমরা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলনগুলো পরিচালনা করছিলাম। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু কোনো প্রকার উস্কানি ছাড়াই পুলিশ সরাসরি কিন্তু সেখানে গুলি করেছে। আপনারা দেখতে পারবেন যে আবু সাইদের যেই ছবিটা, আইকনিক একটা ছবি আছে, সেই ছবিতে আবু সাইদ সম্পূর্ণ নিরস্ত্র, বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে গুলি করে হত্যা করার কি কারণ ছিল, কি যৌক্তিকতা ছিল সেখানে? সে কি কারোর জন্য হুমকি ছিল, কারোর জন্য থ্রেট ছিল? ছিল না। তাকে নির্দ্বিধায় গুলি করে, পাখির মতো গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। এরপরে মুগ্ধ, মিরপুরের সেই ছেলেটা, যেই ভাইটি, যেই শহীদ ভাই আছেন, তাকে কি করা হয়েছে? সে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে পানি দিচ্ছিল, পানি লাগবে বলতেছিল তখন, এর মধ্যে তাকে গুলি করে মেরে ফেলা হলো। একটি শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে এত নৃশংসতা চালাতে পারে, কিভাবে এত নির্যাতন চলতে পারে? এটা তো সুস্পষ্ট একটি গণহত্যা, যেখানে বাংলার ছাত্র জনতা যারা ছিল তারা নিরস্ত্র ছিল, তারা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করছিল। তাদের আন্দোলনে আসলে সহিংসতার কোনো কিছু লক্ষণ আসলে দেখা যায়নি। তো সেই শান্তিপূর্ণ আন্দোলনগুলোতে এইভাবে যে দমনপীড়ন চালানো হলো, নির্দ্বিধায় গুলি করে মারা হলো। যাত্রাবাড়ির একটা ভিডিও আছে যে 5 তারিখে যেই আন্দোলনে, সেকালে সকালবেলায় দেখা যাচ্ছে যে কয়েকশো মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই যে মেরে ফেলা হলো, এটা তো সুস্পষ্ট গণহত্যা। আমরা এর বিচার করব অবশ্যই। আমরা যেটা আশাবাদী, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারই এর একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুরো ঘটনাকে একটি সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসবে। এবং বিদ্যমান যে রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠান আছে সেগুলোর প্রতিও আপনারা আস্থা রাখছেন? জি, আমরা অবশ্যই সংস্কারের দিকে যাব, তবে আমাদের ইমিডিয়েট কিছু অ্যাকশন আমাদেরকে নিতে হবে। তা না হলে এই ফ্যাসিস্ট ব্যবস্থার আমরা পুরোপুরি বিলোপ, যেইটা আমরা আমাদের যে অভ্যুত্থানের ঘোষণাপত্র সেখানে আমরা বলেছি, সো ফ্যাসিস্ট ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ করতে হলে অবশ্যই কিছু ইমিডিয়েট অ্যাকশনে আমাদের যেতে হবে। সুতরাং আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কিছুটা আস্থা রাখতেই হবে এই মুহূর্তে। দুজনকেই ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরও নানা প্রসঙ্গে নিশ্চয়ই আলাপ হবে। সংবাদ সম্প্রসারণের একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে আছেন হাসিব আল ইসলাম এবং লুৎফর রহমান। আমরা কথা বলছি নানা বিষয় নিয়ে। এই বিরতির পরে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যেটি হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা আজকে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা যেই বিবৃতি, সেটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে ঢাকা দিল্লি যেই সম্পর্ক, সেই সম্পর্কে। এবং আরও একটা জিনিস তিনি বলেছেন যে পাশাপাশি, এবং আজকে তিনি রাষ্ট্রদূতের সাথে বৈঠকও করেছেন এবং তাকে বলা হয়েছে, তিনি আমাদের যেটি জানিয়েছেন, যে বিভিন্ন দেশ কিন্তু আমাদেরকে কথা দিয়েছে, আমাদের সাথে সম্পর্ক এগিয়ে নিতে তারা প্রস্তুত। সেই ক্ষেত্রে লুৎফর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ঢাকা দিল্লি সম্পর্ক বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা এই সম্পর্ককে কিভাবে দেখেন? সামনের দিনে সেই সম্পর্ক কী হতে যাচ্ছে? আপনাদের কোনো পর্যবেক্ষণ, মতামত থাকবে কিনা? ঢাকা দিল্লির যে সম্পর্ক, যেটা এই ফ্যাসিস্ট রেজিমে ছিল, আমরা সবাই দেখেছি, এই সম্পর্কটা কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ ছিল না। এই সম্পর্কটা ছিল হচ্ছে দেনা পাওনার সম্পর্ক, এবং এই সম্পর্কটা হচ্ছে ভারত শুধু এই সম্পর্ক থেকে নিয়েছে, লাভবান হয়েছে। বিপরীতে ভারত বাংলাদেশে কিছুই দেয়নি। এদেশের পানি নিয়েছে, এদেশের মাটি ব্যবহার করেছে, এদেশের সবই ভারত চুষে নিয়েছে। তো ওই জায়গা থেকে সম্পর্কটা পুরোপুরি ভারত নিয়ন্ত্রণ করেছে, বাংলাদেশ করেনি। বা বাংলাদেশের সীমান্তে পাখির মতো গুলি করে মেরেছে, ফেলানির মতো একটি বাচ্চা মেয়েকে কাঁটা তারে ঝুলিয়ে কয়েকদিন ঝুলিয়ে রেখেছে, নির্মমভাবে হত্যা করেছে, হত্যা করার পর কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে, সারা বিশ্ব সেটা দেখেছে। তো সম্পর্কটা ছিল এরকম। তো এখন ভারত ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যে আশ্রয় দিয়েছে, এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার বিরোধী একটি আচরণ। ইতোমধ্যেই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, গণহত্যার দায়ে মামলা হয়েছে। ভারত সরকারের উচিত হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করা, এবং বাংলাদেশ সরকার
আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, আন্তর্জাতিক বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে এই পুরো গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। এজন্য আমি চাই এই যে নেতিবাচক সম্পর্কের কথা উঠেছে এটা সত্য, কারণ অবশ্যই নেতিবাচক সম্পর্ক তৈরি হবে এবং এটার জন্য দায়ী থাকবে ভারত। কারণ হচ্ছে তারা একজন ফ্যাসিস্ট গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। হাবিব আল ইসলাম, নেতিবাচক বিবৃতির কথা বা নেতিবাচক প্রভাবের কথা বলা হচ্ছে, সেই নেতিবাচক প্রভাবটা আসলে কি পড়তে পারে এবং লুৎফর রহমানের সাথে আপনি আরও কিছু যোগ করতে চান কিনা? আচ্ছা দেখুন, ঢাকা দিল্লির যে সম্পর্কটা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে চলে আসছিল, সেটা হচ্ছে দেখুন এটা আমরা সবাই জানি, সবার কাছে খুবই ওপেন সিক্রেট একটা ব্যাপার। সেটা হচ্ছে যে কি, যে আওয়ামী সরকার ছিল সেটা কিন্তু জনগণের ভোটের সরকার ছিল না, জনগণের রায়ের সরকার ছিল না। তারা ভোট ছাড়াই কিভাবে সরকার গঠন করতে হয় সেভাবে তারা সরকার গঠন করেছিলেন, যার কারণে তাদের আসলে সেই শক্তিটা ছিল না, সেই সক্ষমতা ছিল না, কিংবা দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না, যার কারণে ঢাকা দিল্লির অনেক সম্পর্কেই তারা গণবিরোধী অবস্থান নিয়েছিল। ঢাকা দিল্লির সম্পর্কে আমরা সবসময় চাই যে ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ, ইতিবাচক। সেখানে মনিব কিংবা দাসের মতো সম্পর্ক থাকবে না, বা প্রভু দাসের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা কখনো চাই না যে ঢাকা দিল্লির মাঝে থাকুক। ঢাকা দিল্লির মাঝে সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, ন্যায্য হিস্যার সম্পর্ক। ঢাকা দিল্লির সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, যে বাংলাদেশের স্বার্থের পক্ষেও থাকবে, দিল্লির স্বার্থের পক্ষেও থাকবে। ঢাকার যতটুকু স্বার্থ রক্ষা হবে, দিল্লির ততটুকুই স্বার্থ রক্ষা হবে। সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে দিল্লি কিন্তু আসলে আমাদের যেই প্রধানমন্ত্রী ছিলেন খুনি শেখ হাসিনা, তাকে কিন্তু তারা আশ্রয় দিয়েছেন। আশ্রয় দেওয়ার পরেও তাকে বিভিন্ন মিডিয়াতে তার বিবৃতিগুলো প্রকাশ করছেন। এটা আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে এতদিন একটা ক্ষোভের মধ্যে ছিল, তারা বিভিন্ন বিষয় থেকে তাদের যেই মৌলিক অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছিল, এবং সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। সুতরাং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে যদি অবস্থান নেয়, তাহলে আসলে ঢাকা দিল্লির সম্পর্কটা তো একটু নেতিবাচক প্রভাব পড়বেই। সুতরাং আমি মনে করি যে ঢাকা দিল্লির বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটি ফিরিয়ে আনতে অবশ্যই দিল্লিকে, ঢাকাকে সহযোগিতা করতে হবে, এবং যেই ফ্যাসিস্টকে তারা আশ্রয় দিয়েছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসার ব্যাপারে সহযোগিতা করতে হবে। সম্পর্কের ব্যাপারেও নিশ্চয়ই আন্তরিক হতে হবে আরো। হ্যাঁ, সম্পর্কের ব্যাপারেও অবশ্যই আন্তরিক হতে হবে। তিস্তার যে ন্যায্য হিস্সা আছে সেটা বাংলাদেশকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। দেখুন আসলে ঢাকা দিল্লির মানুষের মাঝে, ধরেন যে এপার বাংলা ওপার বাংলা আমরা অনেক সময় বলে থাকি, তাদের মাঝে আমাদের কিন্তু পার্থক্য নেই। তাদের মাঝে আমাদের একটা সম্প্রীতির একটা মেলবন্ধন রয়েছে তাদের মধ্যে। যখন ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছিল, তখন কিন্তু কলকাতায় শিক্ষার্থীরা কিন্তু আমাদের পক্ষে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান তুলেছে, তারা আওয়াজ তুলেছে। শুধুমাত্র কলকাতাতেই নয়, ব্যাপারটা হচ্ছে পুরো ইন্ডিয়া কিন্তু ব্যাপারটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে সব জায়গায় কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছে। এবং ইন্ডিয়ার কিন্তু ধ্রুব রাঠে থেকে শুরু করে দেশভাগ থেকে শুরু করে ভালো ভালো ইউটিউবার যারা আছে, যারা আসলে যথেষ্ট প্রভাবশালী বলা হয়, এবং গদি মিডিয়া চেয়েও কিন্তু তারা যথেষ্ট প্রভাবশালী। সো তারা কিন্তু আমাদের আন্দোলনের সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে কথা বলেছে। সুতরাং ঢাকা দিল্লির মানুষের মাঝে কিন্তু একটা সম্প্রীতি এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। যেই ব্যাপারটা হচ্ছে দিল্লির একটা আধিপত্যমূলক মনোভাব রয়েছে তাদের সরকারের পক্ষ থেকে আর কি। সো এই আধিপত্যমূলক মনোভাব যদি একটু দূর করা যায়, তাহলে আমরা মনে করি যে ঢাকা দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবার ফিরে আসা সম্ভব। এবং আমরা অবশ্যই চাই, আমরা দিল্লির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু আমরা প্রভু দাসের সম্পর্ক, মনিব দাসের সম্পর্ক চাই না। আমরা চাই বন্ধুত্বমূলক সম্পর্ক থাকুক ঢাকা দিল্লির মাঝে। লুৎফর রহমান আরও কিছু যোগ করবেন কিনা? হাসিব আল ইসলামের কথার সাথে আমি এই জায়গায় একমত যে ন্যায্যতার প্রশ্নে ভারত যে ইতিপূর্বে যে গণবিরোধী অবস্থান নিয়েছিল, ওই চিন্তা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার আর বর্তমান গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার, এদেশের আপামর মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলনের সরকার, সেটা এক না। ভারতকে এই ব্যাপারে খুবই সচেতন হতে হবে এবং ভারতকে বুঝতে হবে যে গণবিরোধী সরকারের সাথে তাদের বিগত সময়ের সম্পর্ক, সেটার সাথে বর্তমান সম্পর্ক মেলালে চলবে না। তাদেরকে এ ব্যাপারে ভাবতে বলবো, ভারতীয় সরকারকে বলবো আপনারা ভাবুন, বর্তমান বাংলাদেশের মানুষের সাথে আর গণবিরোধী, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরোধী কোনো অবস্থানে আপনারা যাবেন না। আপনারা আমাদের রাষ্ট্রকে, আপনারা যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদের অনেক পরস্পরের অনেক বোঝাপড়ার ভিতর দিয়ে, হ্যাঁ, অনেক যোগাযোগ,
এবং অনেক আদান প্রদানের ভেতর দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের দেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি হয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কিন্তু এই সম্পর্ক হ্যাঁ এটা অবশ্যই জরুরি। কারণ হচ্ছে আমাদের দেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, আপনাদের দেশ কিন্তু বাদ যাবে না। কারণ হচ্ছে আমরা প্রতিবেশী, সুতরাং প্রতিবেশীর সম্পর্ক সুন্দর রাখতে, উভয় দেশকে স্থিতিশীল রাখতে আমাদের উভয় এগিয়ে আসতে হবে। এখন আপনাদের দায়িত্ব এজন্য বেশি, কারণ বিগত সময়ে আপনারা গণবিরোধী একটি অবস্থানে ছিলেন। সুতরাং আপনারা নিজেরা সেই জায়গা থেকে সরে এসে বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, হ্যাঁ, নতুন বাংলাদেশের সাথে আপনারা থাকুন, এবং আমরা চাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব সামনের বাংলাদেশে। দুজন কথাই শুনলাম, আরও শুনবো নিশ্চয়ই, আরও নানা বিষয়ে আলাপ হবে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে কথা হবে। সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। স্বাগত আবারও সংবাদ সম্প্রসারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক রয়েছেন আমাদের সাথে, হাসিব আল ইসলাম এবং লুৎফর রহমান। হাসিব আল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে, যেটি হচ্ছে আমরা একটু আগেই আমরা আমাদের খবরে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে দুজনকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে তাদের আইনজীবীও ছিল না তাদের পক্ষে। একটা প্রশ্ন কিন্তু রয়ে যায় যে এটি কি আসলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে, নাকি আসলে সঠিক যথাযথ আইন মেনেই আসলে তাদেরকে ধরা হচ্ছে? আচ্ছা দেখুন, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের যে বিচার প্রক্রিয়াটা আমরা দেখলাম, সেখানে তাদের পক্ষে আসলে কোনো আইনজীবী আসলে দাঁড়ায়নি। এখন যদি আমি বলি আসলে তাদের পক্ষে কেন আইনজীবীরা দাঁড়ায়নি, কারণ হচ্ছে খুবই স্পষ্ট, সকলের কাছে স্পষ্ট। ছাত্র জনতার উপরে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার হুকুমদাতা থেকে শুরু করে সুস্পষ্ট মদতদাতাও কিন্তু তারা ছিলেন, যার কারণেই কিন্তু আমার মনে হয় না যে এই গণবিরোধী এবং দেশের মানুষের স্বার্থের, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল বলেই কিন্তু তাদের পাশে কোনো আইনজীবী দাঁড়ায়নি। যদিও তাদের আসলে অধিকার রয়েছে আইনজীবী পাওয়ার ক্ষেত্রে বা আইনজীবীরা তাদের পক্ষে কথা বলার ক্ষেত্রে, এটা তাদের মানবাধিকার, কিন্তু আসলে তাদের পাশে কেন দাঁড়ায়নি? তাদের তো আওয়ামী লীগ তো আসলে মানে অনেক বড় একটা তাদের আইনজীবী ফোরাম আছে, তাদের এত আইনজীবী, তারা আসলে কেন দাঁড়ায়নি তাদের পাশে? তারা আমার মনে হচ্ছে যে আইনজীবীরা আসলে বুঝতে পারছে যে গণহত্যার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির যদি পক্ষে তারা দাঁড়ায়, তারাও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং দেশের মানুষ তাদেরকে গণশত্রু হিসেবে বিবেচনা করবে। এ কারণেই কিন্তু তারা আসলে দাঁড়ায়নি। আর রাজনৈতিক প্রতিহিংসা না এখানে। দেখুন, তারা যেটা চালিয়েছে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার ছিল না। সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলনকে তারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে, হামলা মামলা নির্যাতনের মধ্যে দিয়ে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। এতগুলো ছাত্র জনতার তারা জীবন কেড়ে নিয়েছে, তারা রক্ত কেড়ে নিয়েছে। এটা তো আসলে কাম্য ছিল না কখনোই। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলন করতেছিল, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে কিন্তু আজ বাংলাদেশে এই পরিস্থিতিতে আসতো না। এগুলো হচ্ছে তাদের মানে ইগোর কারণে বলি, কিংবা তাদের রাজনৈতিক অপরিপক্কতার কারণেই বলি, যাই বলি না কেন, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসলে তাদেরকে ধরা হচ্ছে না। তারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, এ কারণেই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং তাদের বিরুদ্ধে তাদের পক্ষে আইনজীবীরা কেন দাঁড়াচ্ছে না? কারণ তাদের আইনজীবীদের মধ্যে একটা শঙ্কা রয়েছে যে তারা আসলে গণমানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয় কিনা এবং গণশত্রু হিসাবে মানুষ তাদেরকে বিবেচনা করতে পারে, এই কারণে কিন্তু কোনো আইনজীবী তাদের পাশে দাঁড়াচ্ছে না। ধন্যবাদ হাসিব আল ইসলাম। লুৎফর রহমান, হাসিবের সাথে কিছু যুক্ত করবেন কিংবা আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে যেসব মামলায় তাদের আটক বা গ্রেপ্তার করা হচ্ছে, সেগুলোকে শাস্তির আওতায় বা যথাযথ বিচারের আওতায় আনার জন্য যথেষ্ট কিনা, এই ব্যাপারে কিছু বলবেন কি? প্রথমত, তাদের যে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার শুরু হয়েছে, এটা প্রথমত সাধুবাদ জানানোর মতো ঘটনা যে তারা যেই অপরাধগুলো করেছে। সালমান এফ রহমান সে এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের শেয়ার বাজারকে সে ধ্বংস করে দিয়েছে এবং এমন একক আধিপত্য তৈরি করেছিল যে তার ওপরে কোনো কথা বলার মতো সেখানে লোক ছিল না। এইরকমভাবে তারা যে প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত ছিল, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং সেই প্রতিষ্ঠানগুলো জনমানুষের যত ধরনের ইনভেস্টমেন্ট ছিল সবগুলোই তারা পথে বসে গেছে। তো সেই জায়গা থেকে সালমান এফ রহমান হচ্ছে দেশের একজন মাফিয়া, তাকে দরবেশ বাবা মানুষ বলে। সেই সাদা দাড়ি চুলের পেছনে সে ছিল একজন মনস্টার। সে মানুষকে পথে বসিয়ে তাদেরকে তিলে তিলে মেরেছে। তো সেই জায়গা থেকে তার যে অপরাধ, সে অপরাধের তুলনায় যে মামলাগুলো হয়েছে সেটা খুবই গৌণ। আমি আশা করছি
আমাদের দেশের সরকার তার অপরাধের ভিত্তিতে তার 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 হাতে সংগঠিত অপরাধের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করবে এবং সেই মামলার যথাযথ তদন্ত করে তাকে শাস্তি দেবে। একই কথা হচ্ছে আনিসুল হকের ক্ষেত্রে। তিনি সরাসরি ছাত্র হত্যার বা গণহত্যার একজন হুকুমদাতা, উস্কানিদাতা। তারা যখন হত্যাগুলো সংগঠিত হচ্ছিল তারা প্রতিনিয়ত সেগুলোকে অস্বীকার করে যাচ্ছিল এবং তারা বিচারিক ব্যবস্থাকে এমনভাবে দলীয়করণ করেছে যে বিচারিক ব্যবস্থার মাধ্যমে এই আন্দোলনের অংশগ্রহণকৃত শত শত ছাত্র জনকে তারা জেলে পুরেছে, শত শত মানুষকে তারা গৃহহীন করে রেখেছে এবং তারা এমন কিছু বিচারহীন একটা সংস্কৃতি তৈরি করেছিল যে বিচারহীন সংস্কৃতির ভেতরে তারা আয়না ঘরের মতো ভয়াবহ একটা নতুন টার্মের তৈরি করেছে, যেই ঘরের কথা শুনলে আমরা আটকে উঠি। আপনি যদি আয়না ঘরের সম্পর্কে রিলেটেড যারা আয়না ঘরে গুম হয়ে রয়েছে এখন যা ছিল তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, আপনি স্থির থাকতে পারবেন না। তাদের চেহারায় আজকে 15-20 বছর যাবৎ তাদের চেহারায় যে বিষাদের ছাপ, স্বজন হারানোর যে বেদনা, ওই সন্তান যে সন্তানের পিতা তার জন্মের আগে তাকে গুম করে নেওয়া হয়েছে, সে আজকে 17-15 বছর যাবৎ তার বাবা কোথায় আছে সে জানে না। তো এমন সব বিচারহীন সংস্কৃতির তারা তৈরি করেছিল যার কারণে জনমানুষ, এই দেশের সাধারণ জনতা তাদের বিরুদ্ধে। তো এই জায়গা থেকে হয়তো আইনজীবীরা এখানে, আমি আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ আমি দেখতেছি। কারণ হচ্ছে তারা এত বড় সংগঠন, তাদের আইনজীবীদের এত দৌরাত্ম্য, তারা সুপ্রিম কোর্ট দখল করে, তারা হাইকোর্ট দখল করে, কিন্তু আজকে তারা কোথায়? তারা আজকে তো একজন আইনজীবী নিয়োগ দিতে পারতো, তারা পালিয়েছে আজকে তাদের দুঃসময়ে। অর্থাৎ তাদের দলীয় কাঠামো আজ ভেস্তে গেছে, ভঙ্গুর অবস্থায় রয়েছে। জি, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। লুৎফর রহমান, আপনার কাছে আমার সংক্ষেপে প্রশ্ন থাকবে। মির্জা ফখরুল আজকে একটি কথা বলেছেন যে ছাত্র জনতার যে বিপ্লব সেটি নস্যাতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আপনারও কি তাই মনে করেন কিনা? চললে কি ধরনের বা সেই সব মোকাবেলায় আপনাদের কোনো পদক্ষেপ থাকছে কিনা, থাকবে কিনা? আমি বিএনপির মহাসচিব মহোদয়ের বক্তব্যের সাথে একমত। কারণ হচ্ছে বিপ্লব 5 তারিখের পরে যখন বিপ্লব সংগঠিত হয়, এর পরবর্তী সময়গুলো আপনারা খেয়াল করে দেখবেন তারা নানাভাবে চক্রান্ত করার চেষ্টা করছিল বিপ্লবকে ব্যাহত করতে। তারা কোর্টের মাধ্যমে এক ধরনের কু করার চেষ্টা করেছিল, ছাত্র জনতা সেটা প্রতিহত করেছে। আমলাতান্ত্রিক এক ধরনের জটিলতা বা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছিল, ছাত্র জনতা মাঠে থেকে তাদের প্রতিহত করেছে। এমনভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই তারা চেষ্টা অব্যাহত রেখেছে এবং এই চেষ্টার পেছনে যারা ইন্ধনদাতা তারা আমরা জানি, আমাদের সামনে স্পষ্ট। আমি ভারতের মিডিয়ার কথা বলতে চাই, তারা এমনভাবে ঘৃণ্যভাবে প্রচারে নেমেছে, গুজবে নেমেছে, যেটা আমাদের আশ্চর্যও করে না। কারণ গদি মিডিয়া সম্পর্কে আমরা জানি তারা আসলে তিলকে কিভাবে তাল বানিয়ে প্রকাশ করে। তারা জোরে জোরে বললেই মনে হয় সে মাতাব্বর, এক ধরনের মাতাব্বরি রয়েছে তাদের ইয়ের মধ্যে। তো সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাদের এইসব মাতাব্বরি এখন আর চলে না। তো সাধারণ মানুষ তাদের গুজবকে প্রত্যাখ্যান করেছে। তাদের এই ষড়যন্ত্র, আমাদের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র, এটা সাধারণ মানুষ আজ পর্যন্ত রাজপথে থেকে মোকাবেলা করছে। তো তারা যতই চেষ্টা করুক, যেমন আমি এই যে শেখ হাসিনা ভিডিও বিবৃতির মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তো আমরা জানি এগুলো এক ধরনের চক্রান্ত। আপনারাও নিশ্চয়ই, আমরাও মাঠে আছি এই চক্রান্তকে শক্তভাবে মোকাবেলা করার জন্য। জি, একদম শেষ দিকে চলেছে। হাসিব আল ইসলাম, আপনি একদম সংক্ষেপে কিছু যোগ করবেন। আচ্ছা, দেখুন, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি চক্রে নানা ধরনের চক্রান্ত তারা করছে। তারা আসলে চক্রান্ত করছে না, চক্রান্ত করার চাইতে তারা বেশি গুজব ছড়াচ্ছে, আমি যেটা বলবো। কেননা দেশের ছাত্র জনতা এখনও ঐক্যবদ্ধ আছে। তারা যে কোনো দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায়, যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলায় তারা এখনও ঐক্যবদ্ধ আছে এবং তারা প্রস্তুত আছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্ররা এখনও রাজপথে আছে। আমরাই মাত্র আপনাদের এখানে স্টুডিওতে আসার আগে আমরাও রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং সকল দেশি বিদেশি ষড়যন্ত্র সেগুলোকে রুখে দেব। জি, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে আমাদের সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।